আসসালামু আলাইকুম এভরিওয়ান। উদ্ভাস ইঞ্জিনিয়ারিং উইকলি 1 এর আমরা এবারও এমসিকিউ সেট বি এর কোশ্চেনগুলো সলভ করব। দেরি না করে শুরু করি। দেখো, এক নম্বরে আমাদের কি বলছে, এটা দুই ভাবে করব। সাইন থিটা ইকুয়াল টু কস থিটা পোলার সমীকরণের কার্তিক সমীকরণ কোনটি? আমরা দুইভাবে করতে পারি। ফার্স্ট স্টেপটা আমি এখানে করে দিই। দেখো, দেওয়া আছে কি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। আচ্ছা, তো আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থিটা। সরলরেখায় মানে সরলরেখা থেকে আমরা একটা বেসিক জানি না যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থিটা। তো ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আমরা এখানে যদি সাইন থিটার জায়গায় ওয়াই ইকুয়াল টু আর মানে সাইন থিটা ইনপুট দিয়ে দিই, ইকুয়ালস টু কি কস থিটা লিখতে পারি। এবং এখানে তোমার আরেকটা বিষয় আমরা লিখতে পারি যে এটা তো আর সাইন থিটা আমরা লিখলাম, এখন আমাদের এক্স ইকুয়াল টু কি আর কস থিটা, তাহলে আর কস থিটাটা আমরা ইনপুট দিলাম। তো আর সাইন থিটা আর আর কস থিটা যদি হয়, তাহলে একবারে যদি আমি লিখে দিই, এটা মানে কি ওয়াই ইকুয়াল টু এক্স, মানে ওই সাইন থিটা মানে কি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, কস থিটা মানে কি এক্স, এক্স ইকুয়াল টু মানে কি আর কস থিটা। তো ওইটাই আমরা ফাইনালি লিখবো যে ওয়াই ইকুয়াল টু এক্স। এভাবে করতে পারো। অল্টারনেট আরেকটা ওয়ে আছে শর্টকাট, সেটা কি এক নম্বর শর্টকাটে কিভাবে করবা। দেখো, আমরা এই যে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা দেওয়া আছে, কোনো কথা নাই। কস থিটা বেশি করো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু 1 হবে। তো ট্যান থিটা ইকুয়াল টু 1 যদি হয়, আমরা কি জানি ট্যান থিটার জায়গায় ওয়াই বাই এক্স ইনপুট দিতে পারি। ওয়াই বাই এক্স ইকুয়াল টু কি 1, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে এক্স হবে। ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স কিভাবে হয়, ওই যে সেট এ এর কোশ্চেনে দেখো, ওখানে কিন্তু লিখে দিয়েছিলাম যে ওয়াই বাই এক্স কিভাবে হয়। তো এইভাবে ডিরেক্ট একবারে করলে তার ফাইনাল অ্যান্সার। দুই নম্বর আমাদের কি বলছে, দুই নম্বরে বলছে যে ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু 3x এবং ওয়াই ইকুয়াল টু 4 রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক। তো এখন এইটা মেইনলি হচ্ছে ছেদ বিন্দু আমাদের নির্ণয় করতে হবে। ছেদ বিন্দু নির্ণয় করে তুমি করতে পারো, তারপর হচ্ছে তুমি শর্টকাট ওয়েতেও করতে পারো। তো ছেদ বিন্দু যদি আমরা নির্ণয় করি, দুই নম্বরে দেখো, মানে ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে 2x, ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে 3x, ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে 4x। তো মান ইনপুট দেবা, এক্স এর মান বের করবা, তাইলে তোমার হচ্ছে স্থানাঙ্কগুলো বের করা যাবে। তো এইভাবে যদি স্থানাঙ্ক বের করি, তাইলে ছেদবিন্দু আমাদের বের হবে, এর জায়গায় এর স্থানাঙ্ক হবে 2,4, তারপর বি এর স্থানাঙ্ক হবে 4/3,4, আর সি এর স্থানাঙ্ক হবে 0,0। তারপর আমাদের মেইন যে সূত্র যেটা আছে, এটা আমরা বসাই দেব, হাফ ইন্টু 2 - 4/3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের টু 2 - 4/3 ইন্টু 4 দিতে হবে, ইন্টু 4, আর এখানে তাহলে অ্যান্সার হবে 4/3। অথবা শর্টকাটে করা যায়, শর্টকাটটা লিখে দিই। যদি ওয়াই ইকুয়াল টু m1x হয়, আর ওয়াই ইকুয়াল টু m2x হয়, এবং ওয়াই ইকুয়াল টু c হয়, মানে ওয়াই ইকুয়াল টু mx, ওয়াই ইকুয়াল টু m1x, ওয়াই ইকুয়াল টু m2x এবং ওয়াই ইকুয়াল টু c হয়, যদি মানে কনস্ট্যান্ট ভ্যালু না, তাইলে সেই রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল একেবারে মনে রাখবা শর্টকাটে, সেটা হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 মডুলাস দিবা 1/m1 মাইনাস 1/m2। তাইলে সি স্কোয়ারের মান কত, 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 1/m1 এর মান কত বলো, 1/m1 এর মান হচ্ছে 2, আর m2 এর মান কত 3। শেষ একবারে ক্যালকুলেটর সলভ করলে ফাইনাল আনসার হবে 4/3। শর্টকাটে করে ফেললাম। আমি অ্যাপ্রিশিয়েট করি তোমরা এইভাবে সলভ করবা। আর এইটা এইটা যেটা করলাম, কি করবা জানো, ওই স্থানাঙ্ক বের করতে হবে, তারপর হচ্ছে একটাকে 0 0 করতে হবে, তারপর এই ফর্মুলায় হচ্ছে তোমরা যদি খাটাও, ফাইনাল আনসার বের হবে। তো আমি অ্যাপ্রিশিয়েট করি তোমার শর্টকাট ওয়েতে করবো, যত ফাস্ট করতে পারবো ততই তোমাদের সুবিধা। এখানে হচ্ছে আমাদের জাস্ট এই যে যেটা লিখলাম শর্টকাট ওয়ে, এটা একটু মনে রাখতে হবে তোমাদের কষ্ট করে, এটা মনে রাখবা, এটা কিন্তু ফর্মুলা।
আচ্ছা, পরেরটাই কি বলছে 3 নম্বরে, যে 2y ইকুয়াল টু 2 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 বক্ররেখা এক্স অক্ষকে এ এবং ওয়াই অক্ষকে বি বিন্দু ছেদ করলে এই বিষয়রেখার সমীকরণ কি হবে? তো এটা আমি সেটিতে করাইছি। দেখো এক্স অক্ষে একবার এর মান বসাবো, এক্স অক্ষে ওয়াই মান 0, আবার ওয়াই অক্ষে কি এক্স এর মান 0। ওটা বসানোর পর আমাদের দুটো স্থানাঙ্ক পাবো। তো স্থানাঙ্ক দুটো করার পর তারপর এ বি এর সমীকরণ আমরা বের করব। 3 নাম্বার, দেখো আমি কিন্তু এখন অনেক কিছু স্কিপ করব, কারণ আমি সেট এ তে অলরেডি হচ্ছে, সেট এ কিন্তু আমার আপলোড দেওয়া আছে। তো সেট এ তে যেগুলোর কনসেপ্ট আমি বড় করে করাইছি ওগুলো কিন্তু আমি করাবো না। তোমরা হচ্ছে সেট এটা দেখা দেন হচ্ছে এটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন হচ্ছে টাইম শর্ট করে ফাস্ট করবো, তোমরা বাকিটা করবা। তো এক্স অক্ষে ওয়াই জিরো বসানোর পর তোমরা এর যে স্থানাঙ্কটা পাবা, এর স্থানাঙ্ক পাবা তোমরা -3,0। আচ্ছা, তারপর ওয়াই অক্ষে কি এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 বসিলে আমরা বি এর স্থানাঙ্ক পাবো 0,3/2 পাইলাম। তাহলে এখন আমাদের এ বি এর সমীকরণ চাইছে। তাহলে এ বি এর সমীকরণ আমরা সূত্র অনেকভাবে তোমরা বের করতে পারো, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, আবার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেভাবে করো একভাবে সূত্র যেভাবে মনে রাখো, ফরমেশন ঠিক থাকলেই হবে। সমীকরণ এ বি এর সমীকরণ কি হবে দেখো, ওয়াই মাইনাস 0, আমি যে এইভাবে করতেছি, তারপর 3/2 মাইনাস 0 ইকুয়ালস টু এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 0 প্লাস 3। তো এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করলে ফাইনালি আমরা অ্যান্সার পাবো এক্স মাইনাস 2y প্লাস 3, এক্স মাইনাস 2y প্লাস 3। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। 4-এ যাই, 3 নম্বর গেল। 4 নম্বর কি বলছে, যে 3x প্লাস 5y মাইনাস 12 এবং মাইনাস 4x প্লাস 9 এর সমীকরণ পরস্পর লম্ব হলে এর মান কত? তো এত কাহিনী করার দরকার নাই। 4 নম্বরে দেখো এমন কত হবে, মানে ইমন প্রথম রেখার ইমন মানে কি, প্রথম রেখার ঢাল মানে কি, এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হবে -3a ডিভাইডেড বাই 5। শেষ। এমটি কি হবে, দ্বিতীয় রেখার ঢাল কি হবে, মাইনাস একটা সূত্রের মাইনাস হবে এক্স এর সহগ, এক্স এর সহগ কত -4a, ওয়াই এর সহগ কত 9, মাইনাস মাইনাস প্লাস মানে কত 4a ডিভাইডেড বাই 9। এম1 এম2 আমরা বের করছি। তাহলে লম্ব হর শর্ত আমরা সবাই জানি, যে এম1 ইন্টু এম2 এইটার মান হচ্ছে -1। এখান থেকে আমরা এম1 এর মান বসাবো, এম2 এর মান বসাবো। বসানোর পর আমরা ক্যালকুলেশন করে এর মান এর একটা ভ্যালু পাবো +-√15 ডিভাইডেড বাই 2। ঠিক আছে। তো এর মান আমরা কি বের করলাম, এর মান হচ্ছে √15/2। তাইলে এ স্কোয়ারের মান কি হবে, এ স্কোয়ারের মান কি হবে প্লাস মাইনাস কত 15 ডিভাইডেড বাই 4 হইলো। কিন্তু এই মানটা আমরা এখন শর্টকাট অল্টারনেটিভ একটা হইতে করবো। শর্টকাট কিভাবে করবা দেখো, আমরা a1 a2 প্লাস b1 b2 এটা ইকুয়াল টু 0 হবে। কেন 0 হবে, এটা সরলরেখার কনসেপ্ট অনুযায়ী। তো আমরা এখন a1 এর মান কত, মানে x এর সহগ কত 3a, a2 এর মান কত -4a দ্বিতীয় সমীকরণের x এর সহগ, প্লাস b1 এর মান কত, b1 এর মান কিন্তু হচ্ছে 5 y এর সহগ, দ্বিতীয় সমীকরণে b1 এর মান কত 9। তো এইট ইকুয়াল টু 0। এখন এখান থেকে ক্যালকুলেশন করবে, কি করবা, ওই যেটা করা দরকার ওইটাই করবা, এর মান বের করবা। তো এখান থেকে ক্যালকুলেশন করে এর মান হচ্ছে +-15/4 আসবে। এইটাই আমি বলবো, এইভাবে শর্টকাটে করার ট্রাই করবা। এই শর্টকাটটা হচ্ছে একটু মনে রাখো, এটা একটা ঝামেলা করতেছে। দেখো এটা একটু বক্স করে দিই। যেগুলো বক্স করে দিতেছে এগুলো কিন্তু অবশ্যই মার্ক করে পড়বা। তারপর এই যে এইটা আছে না, এই শর্টকাটটা, এটা অবশ্যই মার্ক করে পড়বা। এটা ইম্পর্টেন্ট, অনেক টাইম অনেক সেভ করবে তোমাদের। ঠিক আছে, তো পরেরটায় যাই, নেক্সটে। আচ্ছা, নেক্সটে এখন আমাদের 5 নাম্বার।
5 নাম্বার কি বলছে 5,-4, 5,-4 এবং ওয়াই অক্ষের সাপেক্ষে উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব কত। তো ওয়াই অক্ষের সাপেক্ষে মানে ওয়াই অক্ষতে 5,-4 বিন্দুর দূরত্ব কত, 5। কেন 5? শোনো, যদি বলতো এখানে এক্স অক্ষের সাপেক্ষে উক্ত বিন্দুর প্রতিবিম্ব কত, তাইলে আমাদের হতো -4। যেহেতু ওয়াই অক্ষ বলছে তাইলে তখন হবে এক্স এরটা, ওয়াই অক্ষ বললে হবে এক্স এরটা, যদি এক্স অক্ষটা বলে তাইলে হবে ওয়াই এরটা, এটা মনে রাখো। তাহলে 5,-4 বিন্দু দূরত্ব কত হবে, 5। তাহলে প্রতিবিম্বের বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি হবে, -5, -4। -5 কেন হলো এটা প্রশ্ন করতে পারো। -5 কেন হয়েছে, যখন ওয়াই অক্ষের সাপেক্ষে তোমার প্রতিবিম্ব হবে সেটা অবশ্যই কোনটা হবে, এক্স এরটা হবে, এবং সেখানে একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে। এটা আমি সেট এর সলভ যখন করছি ওটা দেখো, যে যখন ওয়াই অক্ষের কথা বলবে তখন সেটা হবে এক্স, এবং এক্স এর আগে একটা মাইনাস দেবে, তাহলে ফাইনালি আমাদের প্রতিবিম্বের স্থানাঙ্ক হবে 5,-4। 5 নাম্বারে তাহলে ফাইনালি সবকিছু চেঞ্জ করার পর আমাদের প্রতিবিম্বের স্থানাঙ্ক কি হবে, 5,-4 পাইলাম। এখন তাহলে মধ্যবর্তী দূরত্ব, আমাদের উক্ত সবাইকে প্রথমে মধ্যবর্তী দূরত্ব চাইছে, তো দূরত্ব যদি চাই, দূরত্ব কিন্তু চাইছে তোমার এই প্রতিবিম্ব না, এটা কিন্তু প্রতিবিম্বেরটা, আর এটা যেটা দেওয়া আছে এটা নর্মাল 5,-4, আর এটা কিন্তু প্রতিবিম্বের, সরি এটা একটা মাইনাস হবে, এটা কিন্তু প্রতিবিম্বের -5,4, এটা কিন্তু প্রতিবিম্বের। তো এই যে প্রতিবিম্ব আর যেটা দেওয়া ছিল এটার দূরত্ব বের করতে বসে, দূরত্বের সূত্র সবাই জানো আশা করি, কি করবা, √ওভার y2 - y1 এর হোল স্কয়ার প্লাস x2 - x1 এর হোল স্কয়ার, বা যেভাবে করো x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। তো দেখো আমি এখানে করি 5 -5 এর স্কয়ার প্লাস, এটা থার্ড ব্র্যাকেট দিই, -4 + 4 এর স্কয়ার, ক্যালকুলেশন করলে তোমার ফাইনাল আনসার আসবে 10। শেষ। এখন শর্টকাট কি দেখবা, শর্টকাট কি আরো শর্টকাট আছে, সেটা কি আমি এখানে লিখে দিই। শর্টকাট শর্টকাট কি করবা জানো, ওয়াই অক্ষের সাপেক্ষে দূরত্বের ক্ষেত্রে সরাসরি কি করবা, 2 ইন্টু মডুলাস অফ এক্স, 2 ইন্টু মডুলাস অফ এক্স, 2 ইন্টু মডুলাস অফ এক্স কত, সরি এটা মাইনাস, ওই যে মাইনাস এক্স বলছিলাম না, তাহলে কত হবে, 5×10। এটা কি, এটা কিন্তু অবশ্যই এইটা ওয়াই অক্ষের সাপেক্ষে। যদি তোমাকে বলতো এক্স অক্ষের সাপেক্ষে, যদি বলতো এক্স অক্ষের সাপেক্ষে, তাইলে তোমরা এই আশা করি বুঝতে পারতেছো যে কি হবে, 2 ইন্টু ওয়াই, এবং একটা কষ্ট করে কি করতে হবে, 2 ইন্টু ওয়াই, -ওয়াই না দিলেও হয়, আলটিমেটলি তো প্লাসই হবে, যেটা হবে ওইটা কি হবে। তো আমি বলবো শর্টকাট করো, এভাবেও করো, যে যত ফাস্ট করতে পারবা সেই আলটিমেটলি উইনার। 6 নম্বরে বলছে যে এবিসিডি বর্গের এসি কর্ণের ঢাল 1/2 হলে এবি বাহুর ঢাল কত। আচ্ছা, এখানে সাধারণ বা এবি বাহুর ঢাল চাইছে না, তাইলে আমরা কি করবো জানো, বাহু কোণের মধ্যবর্তী কোণ কত, tan 45 না, তো tan 45 করবো। 6 নম্বরে বাহু ও কর্ণের -45 ডিগ্রি। তো এভাবে করবা, tan 45 ডিগ্রি ইকুয়ালস টু m মাইনাস, যে ঢালটা দেওয়া আছে ওইটা বসাবো, 1/2 ডিভাইডেড বাই কি করবা, 1 প্লাস m/2। এটা একটা ফর্মুলা আছে, দেখি m - m = 1 + m1 * m2। ওই ফর্মুলা আমরা ইউজ করে tan 45 এর মান কত, 1, ক্যালকুলেশন করে আমরা m এর মান পাবো, দুইটা পাবো প্লাস মাইনাস করার পর, একটা পাবো হচ্ছে 3, আর একটা পাবো -1/3। এটা এভাবে করে ফাইনাল আনসার 3 বা 1/3 পরটা যাই। 7 নম্বর কি বলছে, টি এর মান কত হলে তিনটে স্থানাঙ্ক দেওয়া হচ্ছে বিন্দুতে সমরেখা হবে। তো সমরেখার ওই যে শিখাইছিলাম না, কি হয়, ঢাল সমান হয়, অথবা এভাবে করবা, ফার্স্টে তুমি 7 নম্বর এভাবে সলভ করবা, প্রথমে যে হাফ টি প্লাস 1, তারপর কি করলাম, 5 - 3 প্লাস 1 ইন্টু 3 - 2
প্লাস 0। তো ফাইনালি এখানে যদি আমরা সলভ করি 1/2 ইন্টু 5, 5 মাইনাস 3 না, তাহলে এখানে 5 কত হয় 2। তো 2 যদি হয়, তাহলে 2t প্লাস 2, 3 মাইনাস 2 1 মানে প্লাস 1। তো ওখানে হয় 2t প্লাস 3 বা 2t প্লাস 3/2। 2t প্লাস 3 ডিভাইডেড বাই 2। টি এর মান কত হলে তোমার হচ্ছে সমরেখা হবে। এবার ভাগ করে দিলে টি এর মান হচ্ছে দুই দ্বারা আমরা ভাগ করে -3/2 হবে। বা এখানে দেখো, এখানে একটা ভুল করছি, এটা তো আমাদের 0 না, সূত্রের ফর্মুলা অনুযায়ী এটা তো 0, এটা 0, তাহলে 2 ওই পাশে পাঠালে 2t প্লাস 3 ইকুয়াল টু 0 হবে না। তাহলে 2t প্লাস 3 ইকুয়াল টু কি 0, বা টি এর মান কত আসে -3/2। এখন শর্টকাটে করবো এটা, দেখো শর্টকাট কিভাবে করবা, এবি এর ঢাল ইকুয়াল টু বিসি এর ঢাল, দুইটা রেখার ঢাল বার করবা, সেটাতে দেখাইছি। তাহলে ঢাল বার করার সূত্র কি, কোটি দ্বারা অন্তর ডিভাইড বাই ভুজ দ্বারা অন্তর। তো ওইভাবে একবার আমি করে দিই, 5 মাইনাস 2 কোটি দ্বারা অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বারা অন্তর করবা, 1 মাইনাস পি প্লাস 1 ডিভাইডেড বাই বিসি এর ঢাল বের করবা, 3 মাইনাস 5 ডিভাইডেড বাই 0 মাইনাস 1। তো এখানে একটু সিম্পলিফাই করলে তোমার টি এর মান আসবে -3/2। তো আমি বলবো যে এইভাবে ঢাল বের করে করো। আর এটা আমরা ফর্মুলায় হচ্ছে সূত্রে ফেলায় করছি। কি হবে, যেমন ওই যে আমরা ম্যাথগুলো সরলরেখা যেভাবে বড় বড় করে করতাম না, তিনটে সমরেখা হওয়ার, ওই সূত্রে ফেলায় তারপর এটা ওইভাবে সলভ করছি। আর তোমরা শর্টকাটে, আমি বলবো যে শর্টকাটে করো। এই 7 নাম্বার গেল। 8 নাম্বারে আমাদের কি বলছে যে 10x মাইনাস √3 y+4, এবং মানে দুইটা রেখা দেওয়া আছে, রেখাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করলে আমি এখানে লিখে দিই 8 নম্বরে কি করবা, a1 a2 প্লাস শর্টে যেভাবে করা যায় b1 b2, এইটা ইকুয়ালস টু, আমরা দেখো a1 এর মান কত, x এর সহগ, ওই যে একটু আগে আমি একটা ম্যাথ করছিলাম না, ওইটা 10 ইন্টু a2 কত 6√3 প্লাস, তারপর মাইনাস বি এর মাইনাস -10√3 ইন্টু কি 6, মানে এক্স এর সহগ ওয়াই এর সহগ দুইটা রেখার বসাবা। তো এটা এখানে ফাইনাল ক্যালকুলেশন করলে তোমাদের আসবে কত, 0 আসবে। 0 যদি আসে তার মানে কি, যেহেতু সহগের যোগফল 0, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এভাবে মানে শর্টকাটে মনে, সহগের সহগের গুণফলের যোগফল 0, তাই মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। গেল। 9 নম্বরে বলছে একটি সামান্তরিকে 3টে শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে যে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন সূত্র একবারে করে ফেলাবা, 9 নম্বরে সূত্র ফেলায়া কোনো কথা নাই, 2 ইন্টু 1/2 সবগুলো বসাবো, 2 5 1 5 9 1 9 12 1। তারপর ওই যে একবারে ক্যালকুলেশন করবা, 2 ধরবা, 5 ধর -5 ধরবা, প্লাস 1 ধরবা, ওখানে ক্যালকুলেশন করলে তোমাদের এখানে আসে -6 প্লাস 20 -21। ফাইনাল অ্যান্সার হলে 7 বর্গ। 10 নম্বরে যাই।
অক্ষদয় অক্ষদয়ে কে সমান অংশে ছেদকারী কোন সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডাংশের মধ্যবিন্দুর কোটি 4 হলে সরলরেখার সমীকরণ কোনটি হবে? তো সাধারণ সমীকরণ আমি ওই যে শর্টকাট শিখিয়েছিলাম না একটা 10 নম্বরে সমান অংশ বললে সেটাতে দেখো আমরা কি বলবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। এখন মধ্যবিন্দু তাইলে কি হবে a/2 কমা a/2, তাহলে সুতরাং মধ্যবিন্দু কেন a/2 হলো, কারণ হচ্ছে কি বলছে যে তোমার হচ্ছে এখানে সমানাংশ ছেদের কোন সরলরেখার মধ্যবর্তী খণ্ডিত মধ্যবিন্দুর কোটি, তাহলে মধ্যবিন্দু 2 দ্বারা ভাগ হয়। তো কোটি কোটি কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে যেহেতু কোটি 4 তাহলে তোমরা কিভাবে ধরবা যে a/2 ইকুয়াল টু 4, বুঝ বললেও 4 ধরলাম। এর মান কত 28, তাহলে এর মান যদি 28 তাহলে ফাইনাল আনসার কি হবে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8 শেষ। 11 নম্বর বলছে রেখাটি কোনো বিন্দুগামী হয় তবে এত এত হয়। আচ্ছা এটা তোমার হচ্ছে ফার্স্টে কি করবা দেখো 11 3a প্লাস 2b প্লাস 4c এইট ইকুয়াল টু কি দেওয়া আছে 0 দেওয়া আছে। তো এখন আমরা যদি 3/4 করি 3/4 প্লাস 1/2b করি এবং প্লাস সি করি মানে 4 দ্বারা ভাগ করি এবং এইটাকে আমরা এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর সাথে যদি তুলনা করি, এইটাকে আমরা কিসের সাথে তুলনা করব এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর সাথে তুলনা করলে আমরা কি পাবো দেখো তুলনা করলে বিন্দুটি মানে স্থানাঙ্কটা কি হবে দেখো 3/4 কমা কি হবে 1/2, মানে তুলনা করে আমরা একটা স্থানাঙ্ক বের করছি। তাহলে এইটাই আমার চাইছে যে ফাইনাল অ্যান্সার কি। 12 নাম্বার কি বলছে 4y ইকুয়াল টু 3 ডিভাইড বাই x মাইনাস 4 এবং 4y ইকুয়ালস টু 3 ডিভাইড বাই x মাইনাস 1 রেখা দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? তো মধ্যবর্তী লম্ব দূরত্ব সবাই পারো আশা করি। 12 নাম্বার কি করবা আমি দেখাইছি অনেকবার। মধ্যবর্তী লম্ব দূরত্ব তোমার ওই যেটা আছে ওইটা বসাবা, মানে একটু সিম্পলিফাই করতে হবে, যে কোনো একটা সমীকরণ একটু সিম্পলিফাই করে একটা আনবা। তো আমরা তাই একটা আনলে পাই 3x মাইনাস 4y মাইনাস 12 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার মাইনাস 4 হবে আলটিমেটলি সেম। এটা ইকুয়াল টু কি হবে 0 হবে। তো ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা লম্ব দূরত্ব পাই হচ্ছে 9/5। এখন এখানে এটা পাইতে হলে অবশ্যই এটা কি ভ্যালু ইনপুট দিতে হবে না, সে মানে উপরে 3 ইন্টু যে এক্স মাইনাস 4 ইন্টু যে ওয়াই তোমরা করবা ওখানে তো তোমাদের ছেদাংশ বের করতে হবে না, ওই ছেদাংশটা কিভাবে বের করবা এখানে একটা ইকুয়েশন সিম্পলিফাই করবা এখানে একটা ইকুয়েশন সিম্পলিফাই করবা। ওই দুইটা হচ্ছে ক্যালকুলেটরে যাবা মোড ইকুয়েশনে যাই হচ্ছে স্থানাঙ্ক বের করবা, ওই স্থানাঙ্কটা এখানে ইনপুট দেবে। আমি আর কিছু দেখাইলাম না, তোমরা এগুলা করবা, দেখাইছি। 13 নম্বরে মূল বিন্দুতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 একক এবং লম্বটি এক্স অক্ষের সাথে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সরলরেখাটি কি? তো আমরা একটা সমীকরণ জানি না, সরলরেখায় এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা এটা ইকুয়ালস টু পি ছিল না। তো এখন আমাদের কোণ কত দেওয়া আছে 150, তাইলে এক্স কস 150 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 150 ডিগ্রি এবং লম্ব দূরত্বটা কত 3, পি কিন্তু লম্ব দূরত্ব ছিল। এরপর আমাদের কজ 150 মান বসাবা, তারপর হচ্ছে সাইন 150 মান বসাবা, বসানোর পর একটু সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করার পর ফাইনাল আমাদের অ্যান্সার আসবে y ইকুয়াল টু √3x প্লাস 3 শেষ। 14 নম্বরে কি বলছে যে এ দেওয়া আছে একটা স্থানাঙ্ক, বি দেওয়া একটা স্থানাঙ্ক আছে, এই বর্ধিতাংশের উপর সি এরূপ একটি বিন্দু যেন এবি ইকুয়ালস টু 1/2 ইন্টু বিসি। তো এখানে 14 নাম্বারটা আমরা কি করব দেখো এবি ইকুয়াল টু কি দেওয়া আছে 1/2 ইন্টু বিসি। তাহলে আমরা যদি এখন এসি ডিভাইড বাই যদি বিসি করি তাহলে কি হবে 3/2। এখানে যে আমি মানে একবারে 3/2 লিখছি,
তোমরা এটা নাও বুঝতে পারো। তো এই জন্য সমস্যা যদি তোমাদের হয়, আমি এটা একটু অন্য দুইভাবেই করাই দেখাই, দেখো। আচ্ছা, তো ফার্স্টে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো এটা তো বুঝলাম। এখন শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, এ বি ইকুয়াল টু 1/2 বিসি। তোমরা চাইলে এটা অন্তর্বিভক্ত দিয়েও করতে পারো, তারপর হচ্ছে বহির্বিভক্ত দিয়েও করতে পারো। 1/2 বিসি। তো বিসি এখন আমরা যদি ক্যালকুলেশন করি 2ab, তাইলে এবি বাই বিসি কি হবে 1/2 হইলো। যেহেতু সি বিন্দুটা এবি রেখাংশের বর্ধিতাংশের উপর অবস্থিত, তাই বিন্দুগুলোর ক্রম কিভাবে হবে, এ থেকে বি, বি থেকে সি, এভাবে ক্রমগুলো হবে। যেহেতু সি বিন্দুটা এবি বর্ধিতাংশের উপর অবস্থিত, ঠিক আছে, এবি বর্ধিতাংশের উপর অবস্থিত, তাহলে ফরমেশনটা এভাবে হবে। এখন আমরা ইজি ওয়েতে, মানে হচ্ছে অন্তর্বিভক্তকরণ দিয়ে করবো, ইজি ওয়ে। তো ইজি ওয়েতে আমরা কি করবো, অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়ে করবো। যেহেতু এখন বি বিন্দুটা কি এসি রেখাংশকে এবি এবি ইস টু বিসি, এবি ইস টু বিসি অনুপাতে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাইলে আমরা অন্তর্বিভক্তের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে এক্স ইকুয়াল টু, তোমরা সরলরেখা পড়ছো, যে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 + m2। তো এক্স ইকুয়াল টু কি হবে, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এখানে আমরা কি করব, x এর মান বসাবো -4, তারপর 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 + 2। ক্যালকুলেশন করবা, x এর মান পাবা -16। এখন y2টা করতে হবে না, সেম y2 ওই সূত্রটা করবা, তাহলে ওই m1 y2 প্লাস m2 y1 ওটা দিয়ে করলে পাবা হচ্ছে 12, অ্যান্সার হবে 12। ওয়াইটা কিভাবে ক্যালকুলেশন করবো একটু লিখে দিই, যে y ইকুয়াল টু কত 2 ছিল না, 2 ইকুয়ালস টু 1 ইন্টু y প্লাস 2 ইন্টু -3, মানে m1 y2 প্লাস m2 y ডিভাইড বাই m1 প্লাস m2, মানে কত 1 + 2। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল y এর স্থানাঙ্ক আসছে 12। গেল আমাদের কিন্তু এই যে -16, স্থানাঙ্ক বের করলাম। এখন অল্টারনেট অল্টারনেট বহির্বিভক্ত অল্টারনেট ওয়ে, এটা কিভাবে করবে, বহির্বিভক্ত। তাহলে সি বিন্দুটি কি এবি রেখাংশকে তাই তখন কি বহির্বিভক্ত করবে, তখন m1 ইস টু a2, মানে এভাবে হবে, তখন m1 ইস টু m2 বহির্বিভক্ত করলে তখন হবে কি এসি ইস টু বিসি, এসি ইস টু বিসি হবে। এখন এসি ইস টু বিসির মান তো আমরা জানি, এটা কিন্তু বের করতে হবে। দেখো এসি মানে কি, এবি প্লাস বিসি। তো এসি কে আমরা লিখবা এভাবে, যে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি ইস টু কি বিসি, এবি প্লাস বিসি কত 1 + 2, আর বিসি মান কত 2, 3:2। তো আমি যে ফার্স্টে একবারে 3/2 লিখছিলাম, ওইটা হচ্ছে আমি মানে ওই যে বহির্বিভক্তকরণ যেটা আছে না, ওইটা দিয়ে কিন্তু একবারে করছিলাম। তোমরা এভাবে চাইলে করতে পারো, হবে, সমস্যা নাই। তো বহির্বিভক্তকরণ তার ফর্মুলা অনুযায়ী এভাবে তখন কি হবে, m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তো এই বহির্বিভক্তকরণ দিয়ে করবা, তারপর হচ্ছে অন্তর্বিভক্ত, মানে সরি, ওই যে এক্স বের করবা বহির্বিভক্তকরণ দিয়ে, আবার ওয়াই বের করবা, তাইলেও সেম তোমার হচ্ছে এক্স এর স্থানাঙ্ক আসবে -16, আর ওয়াই এর স্থানাঙ্ক আসবে 12। জাস্ট একটু এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এরপর হচ্ছে 15 নাম্বারটা যাই আমরা। 15 নাম্বারটা হচ্ছে বর্গের বাহুর সমীকরণ দেওয়া আছে, শীর্ষে স্থানাঙ্ক দেওয়া আছে, বর্গটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো পারবো এটা, আর একটা পেজ নেই। ও, আরেকটা বিষয় এখানে বলি, যে 14 যে নাম্বারটা, এটা তো তোমরা ইজি ওয়েতে দেখাইলাম কিভাবে করবা, অল্টারনেট ওয়েতে কিভাবে করবা, বহির্বিভক্তকরণ দিয়ে তাও দেখাইলাম, কিন্তু এটা কিন্তু আরো ইজি ভাবে করা যায়, মানে আরো শর্টে করা যায়। শর্টে কিভাবে করবা, আমি এটা আরেকটা পেজ নিই 14 নাম্বারের জন্য। দেখো 14 নাম্বারের জন্য সুপার শর্টকাট, সুপার শর্টকাট কিভাবে ইউজ করবা, দেখো এখানে আমি প্রিভিয়াসে যাই, এ দেওয়া আছে 2,3,
বি দেওয়া আছে -4,2, তাহলে স্থানাঙ্কের পরিবর্তন আমরা বিবেচনা করব এ আর বি এর। ভুজের পরিবর্তন যদি আমরা বিবেচনা করি তাহলে কি হবে, -4 -2 কত হয় -6, মানে বি থেকে আমরা কাউন্ট করতে আসি। কোটির পরিবর্তন কি হবে, -3 মানে 2 -3, আমরা কিন্তু এই পাশ থেকে হিসাব করতেছি। আমরা কই গেল, আরে হাইলাইটার কই গেল, হ্যাঁ আমরা কিন্তু এই পাশ থেকে হিসাব করতেছি যে ভুজের পরিবর্তন কোটির পরিবর্তন করলাম। এরপর দেখো বিসি ইকুয়ালস টু কি 2 ইন্টু এ বি, ওই যে আমরা হাফ থেকে পাইলাম, তাহলে বি থেকে সি তে পরিবর্তন কি হবে, 2 ইন্টু ভুজের পরিবর্তন, মানে 2 ইন্টু ভুজের পরিবর্তন হবে এ বির। কেন এ বির হবে, কারণ আমরা এ বি এর পরিবর্তনটা বের করছি, যেহেতু দ্বিগুণ আমাদের এখান থেকে যদি আমরা করি, এখান থেকে আমরা যদি করি বিসি ইকুয়ালস টু 2 ইন্টু এ বি, তো 2 ইন্টু এ বি, এ বি তো আমরা বেরই করলাম ভুজের পরিবর্তন, তাহলে 2 ইন্টু কি হবে, ওইটার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 2 ইন্টু -6 মানে কত, -12। কোটির পরিবর্তন কি হবে, 2 ইন্টু 5 মানে কত, 10। শেষ। এরপর আমরা সি এর স্থানাঙ্ক, তো সি এর স্থানাঙ্ক আমাদের কি করতে হবে, সি এর স্থানাঙ্ক সেম আমাদের ওইটা থেকে মাইনাস করতে হবে, মাইনাস করলে কিন্তু আমাদের ফাইনাল আনসার বের হয়ে যাবে। তো আমি একটু পড়ি, দেখো এটা কিন্তু ভালো একটা জিনিস, এইসব জিনিস হচ্ছে মানে খুবই কাজে লাগে এমসিকিউতে। তো এ থেকে বিতে আমরা কি করব, এ থেকে বিতে, এ থেকে বিতে আমরা কি করব, ভুজের পরিবর্তন, ভুজের পরিবর্তন, এগুলো খাতায় লিখে রাখবে, এগুলো কিন্তু আসবে মাস্ট, এগুলো কিন্তু আসবে, স্যাররা তোমার অবশ্যই ক্রিয়েটিভিটি টেস্ট করবে। দেখো বুঝে পরিবর্তন -4 -2, ভার্সিটিতেও আসবে এগুলো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আহামরি খুব একটা পার্থক্য না। -4 -2 কত হয়, -6 হয়। আচ্ছা, কোটির পরিবর্তন আমরা করি, কত হবে, 2 -3, একবারে 5 লিখতে পারি। কোটির পরিবর্তন কি হবে, 2 -3 মানে কত, 5 হবে, হইলো 5 +5, তাহলে বিসি ইকুয়াল টু 2 ইন্টু এবি, আমরা কিভাবে কিভাবে পেয়েছি, এটা অনুপাত থেকে পাইছি। তো এবি তো আমরা বের করছি, তাহলে আমাদের ভুজের পরিবর্তন যদি আমরা এখন মাইনাস করি, সুতরাং ভুজের 2 ইন্টু এবির মান কত, -6, কত, -12 বের হয়েছে। কোটির পরিবর্তন, কোটির পরিবর্তন, কোটির পরিবর্তন দেখো কি হবে, 2 ইন্টু বের হয়েছে কত, 5, কত, 10, -12,10, -12,10। এখন আমাদের কিন্তু এইটা চাই না, আমাদের চাইছে বর্ধিতাংশের সি এরূপ একটি বিন্দু এ বি হলে সি এর স্থানাঙ্ক চাইছে, আমার কি চাইছে, সি এর স্থানাঙ্ক। আমরা বের করছি কি, আমরা কিন্তু ভুজের পরিবর্তন বের করে তোমার হচ্ছে একটা মানে ক্যালকুলেশন আসছে। এখন তাইলে সি এর দেখো, সি এর স্থানাঙ্ক, এই যে এক্স বলি, -4 প্লাস -12, তো এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে -16। আবার কোটির ক্ষেত্রে যদি করি ওয়াইসি, তাইলে 2 প্লাস কত বের হয়েছে, 10 বের হয়েছে, মানে কত হয়, -16,12। আচ্ছা, তাহলে আমাদের কত হইলো, -16,12। আমরা কি করছি আমি আবার একটু বলি, খেয়াল করো, আমি ফার্স্টে ভুজের পরিবর্তন বের করছি, কোটির পরিবর্তন বের করছি, বিসি ইকুয়ালস টু 2 ইন্টু এবি, বিসি ইকুয়ালস টু 2 ইন্টু এবি, ওই 2 ইন্টু এবি থাকার কারণে এটাকে আমরা 2 দ্বারা গুণ করছি, 2 ইন্টু এবি থাকার কারণে কোটিকে আমরা 2 দ্বারা গুণ করছি। এখন -12,10 তো বের হয়েছে, কিন্তু এটা আমার চাই না, আমার কাছে চাইছে সি এর স্থানাঙ্ক। তো সি এর স্থানাঙ্কটা কি করবো জানো, দেখো বি এর স্থানাঙ্ক কত, -4,2, বি এর স্থানাঙ্কের সাথে আমরা যেটা বের করছি ওইটা যোগ করে দিবা, ওইটা কি করে দিবা, যোগ করে দিবা, বি এর স্থানাঙ্কের সাথে যেটা চাইছে ওটা আমরা যোগ করে দেবো, যোগ করে দিলে আমাদের ফাইনাল আনসার কিন্তু -16,12 বের হয়ে যাবে। যদি কেউ না করে থাকো তাইলে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটা অনেক, একবার যদি শিখতে পারো ম্যাথ মনে করো খুব ফাস্ট হয়ে যাবে। তো আশা করি এটা বুঝাইতে পারছি। এখন আমরা হচ্ছে 15 নম্বরে যাই। দেখো
বর্গের একটি বাহুর সমীকরণ দেওয়া আছে এবং শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কোনো কথা নাই, লম্ব দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, তো এই যে তোমার এক্স এর স্থানাঙ্ক এখানে বসাবা, ওয়াই এর স্থানাঙ্ক এখানে বসাবা, ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগ স্কয়ার ওয়াই এর সহগের স্কয়ার, শেষ। তাহলে ফাইনাল আনসার বের হয়ে যাবে। আমি এখানে লিখে দিই, এটা কত নাম্বার? 15 নাম্বার না, এটা কিন্তু হচ্ছে 15 নাম্বার। এটা মনে রাখো যে সাধারণ বাহু যদি বলে বাহু, তাইলে ডিরেক্ট লম্ব দূরত্ব বের করবা। তো লম্ব দূরত্ব একবারে করে দিই, 4 - 3 + 5 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার, 6 ডিভাইডেড বাই √2, মানে হচ্ছে কত হয় অ্যান্সার? 3√2। তো এখান থেকে একটু কষ্ট করতে হবে তোমাদের, যে এর মান কত আমরা পাইছি? এর মান পাইছি 3√2। ওই 6/√2 পাওয়ার পর ওখানে ক্যালকুলেশন করার পর এর মান কত পাইছি? 3√2। এখন আমাদের এখানে বলছি কি এটি শীর্ষের বর্গটি কর্ণের কত কত শীর্ষের স্থানাঙ্ক এত হলে বর্গটি কর্ণের দৈর্ঘ্য কত। তো কর্ণের দৈর্ঘ্য যদি চাই তাহলে আমাদের যেটা চাইছে ওটার সাথে এটা √2 গুণ করে দেবা, 3√2 ইন্টু √2। ওই যে শর্টকাট আছে না, √2 ইন্টু কর্ণের দৈর্ঘ্য দেখবে মানে আছে অনেক জায়গায় পুরো 3 ইন্টু √2 স্কয়ার মানে কত? 2, 3 দুগুণে কত? 6, √2 এটা গুণ করে দেবা, শেষ। 17তে যাও, সরি 16তে যাই, হয়তো 15 করলাম। 16তে বলছে এটি বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব মূল বিন্দু হতে দূরত্বের 3 গুণ। তাহলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলছে। সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে যখন বলছে অনেকভাবে করা যায়, এত করা মানে এত কাহিনী করা দরকার নেই। মডুলাস অফ এক্স বের করবা, কি করবা? 3 ইন্টু মূল দূরত্বের কত? 3 গুণ না, 3 ইন্টু রুট ওভার এক্স স্কয়ার করবা, ওয়াই স্কয়ার করবা, শেষ ম্যাথ। তাইলে এক্স স্কয়ার ইকুয়াল টু কি হবে? 9 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। একটু সিম্পলিফাই করবা, 9 8x স্কয়ার হয়, আর হচ্ছে এখানে প্লাস ওয়াই স্কয়ার, সরি 9y স্কয়ার হবে, আর 9y স্কয়ার হবে, এটা ইকুয়াল টু কি 0 হবে। তো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যে যদি কখনো ওয়াই অক্ষ হতে যদি বলে যে এরকমের দূরত্ব মূলবিন্দু হতে দূরত্ব 3 গুণ, তাহলে সঞ্চারপথের সমীকরণ কি করবা? ওয়াই অক্ষ বললে মডুলাস অফ এক্স, এক্স অক্ষ বললে কি হবে? মডুলাস অফ ওয়াই, যেটা বলবে ওইটা গুণ হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বক্স করে দিয়ে জন্য। স্লাইড স্লাইড যখন দিব তখন হচ্ছে রিভিশন দিবা, আর স্লাইড হচ্ছে এখন দিতে পারতেছি না, যখন মানে এই তো সলভ আপলোড দেওয়া হয়েছে, এটা হচ্ছে বি চলতেছে, সিডি সি আর ডি একসাথে দিয়ে তারপর যে ডি নাম্বার সেটটা দিব ওইটার কমেন্ট বক্সটা চেক করলে একদম ফুল স্লাইড পাওয়া যাবে, নাহলে দিতে ঝামেলা। 17 নম্বরে যাই। 17 নম্বর কি বলছে? এটি ট্রাপিজিয়ামের অসমান সমান্তরাল বাহুদ্বয়ের সমীকরণ দেওয়া আছে, বলছে যে কে এর মান কত। তো এত কিছু দরকার নাই। 17 নম্বর হচ্ছে ঢাল সমান, কথা নেই, কি হবে? ঢাল সমান হবে। তাহলে ঢাল যদি সমান হয়, করো কি বলছিলাম? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। পরেরটা কি হবে? পরের সমীকরণে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ করলে কে এর মান ক্যালকুলেশন করলে আমরা পাবো 15/8। ম্যাথ শেষ। পরেরটা কি বলছে? 1,2 5,6 x, y শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্র দেওয়া আছে, ভরকেন্দ্র 2,4 হলে x, y এর মান নির্ণয় করো। আচ্ছা, আমি কিন্তু ম্যাথ মানে সেট এতে ও এরকম রিলেটেড ম্যাথ করছি, কিন্তু মানে উদ্ভাসের এ বি সি ডি কেন সলভ করতেছি তার কারণ হচ্ছে, ধরো এতে যেটা থাকবে ওইটারই বিকল্প যেটা হইতে পারে, মানে ওই ম্যাথটাকে একটু অন্যভাবে যদি ঘোরানো যায় তাহলে সেটা থাকবে সেট বিতে, বিতে যেটা থাকবে ওইটাকে যদি অন্যভাবে ঘুরানো যায় সেটা থাকবে সেট সিতে, এবং সিতে যেটা থাকবে ওটা যদি অন্যভাবে ঘুরানো যায় সেটা থাকবে সেট ডিতে। এই জন্য কিন্তু এ বি সি ডি সবগুলোই সলভ করতে আসে, কিন্তু বুঝতে পারছি। তো আমি মনে করি তোমাদের ক্লাস কিন্তু ওই এ থেকে বি সি ডি সবগুলোই করতে হবে, করা উচিত। দেখো এখানে কিন্তু একটু ঘুরাই দিয়েছে, তো ঘুরাই দিয়েছে যেহেতু আমি কিভাবে সলভ করি দেখো, চাইছে কি এক্স কমা ওয়াই এর মান চাইছে না, ভরকেন্দ্র কত দেওয়া আছে, এটা কিন্তু ইজি ওয়েতে দেওয়া আছে। ভরকেন্দ্র আমরা কি করবো? সবগুলো যোগ করবো, 3 দ্বারা ভাগ করবো, যেটা দেওয়া আছে ওইটাই সমান লিখবো, মানে
এক্স এর সহগ দেখো 1 প্লাস 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কত লিখবা 2 লিখবা, কারণ কি আমি এক্স এর টার্মগুলো যোগ করছি। এখান থেকে আমরা এক্স এর মান পাবো 0। এবার ওয়াই এর ক্ষেত্রে আমরা যাই 5 প্লাস 6 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 দেবো, কেন? কারণ তিনটে স্থানাঙ্ক, কত লিখবে? 4 লিখবা। তাইলে ওয়াই এর মান কত পাবা? ওয়াই এর মান পাবা হচ্ছে তোমার 4। তাহলে ফাইনালি স্থানাঙ্ক কত? 0,4। এইটা খুবই ইজি দিছে, কিন্তু এমসিকিউ সেট এতে যেটা দেখাইছে ওইটাও টাফ ছিল। আচ্ছা 19 নম্বর কি বলছে? কোন বর্গের একটি কর্ণ এত হলে অপর কর্ণ কত হতে পারে? আচ্ছা, অপর কর্ণ কত হতে পারে এটা আমরা করার আগে দেখো এখানে কর্ণের মানটা আমরা বের করব। 19 নম্বরে কর্ণের মান যদি বের করি কি করবা? এক্স এর সহগ ডিভাইডেড বাই জে এর সহগ, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার করলে কত হয়? 13 আসে। আচ্ছা 13 আসছে, তাইলে এই অপশনগুলোর মধ্যে যার মান 13 এবং ডট গুণফল 0 সেটি হবে উত্তর। আমি কি বলছি? অপশনগুলোর মধ্যে যার মান 13 এবং ডট গুণফল 0 সেই হবে উত্তর। তো এখানে যার মান 0 ওটা করবা, এবং হচ্ছে ডট গুণফল 13 হয় কিনা, যদি হয় তাহলে সেটাই কিন্তু উত্তর হবে, এ আর সি হবে। তাহলে ফাইনাল আনসার উত্তর হবে এ আর সি। শর্টকাট ওয়েতে অন্য একটা ওয়েতে করতে পারো শর্ট, ওটাও কিন্তু ফার্স্ট যেটা বলছে ওটাও কিন্তু খুব ইজি। আচ্ছা শর্ট, ওটা প্রথমবার কিন্তু আমরা অপশন টেস্ট করছি। শর্টে কি দেখো আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এরকম একটা ফরম্যাটে আছে না? তো এরকম একটা ফরম্যাটে যদি থাকে, দেখো এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ এর লম্ব ও সমান মানের ভেক্টর সর্বদা প্লাস মাইনাস বি আই ক্যাপ মাইনাস এ জে ক্যাপ হয়। কি বললাম? যে এ ভেক্টর প্লাস বি, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ এর লম্ব ও সমান মানের ভেক্টর সর্বদা প্লাস মাইনাস বি আই ক্যাপ মাইনাস এ জে ক্যাপ হয়। তাই সরাসরি 12 মাইনাস 5 জে ক্যাপ এবং মাইনাস 12 প্লাস 5 জে ক্যাপ উভয় সত্য। 12 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস 12 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ দুইটাই সত্য। কেন সত্য? কারণ কি বলছি যে এই ফরম্যাটে থাকলে তোমার এইটা হবে। তাহলে ওই যেটা আছে যে 5 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ, এটাকে তুমি 12 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ বলবা, মানে এই যে সব কিন্তু চেঞ্জ হয়, দেখো বি আগে গেছে এ কিন্তু পরে গেছে মাইনাস চলে আসছে, তাহলে এইভাবে হবে। আর একটা ফরমেশন কি এইভাবে হবে। তো এই দুইটাই কিন্তু অ্যান্সার হবে। এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখা তোমাদের উচিত, তাইলে আরো ইজিতে করতে পারবা। আচ্ছা 19 গেল। 20 নম্বরে আমাদের বলছে যে পি ভেক্টর ও কিউ ভেক্টর একক ভেক্টর দেওয়া আছে এবং পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত? ভেক্টরের ম্যাথ আশা করি সবাই পারবা। কিভাবে করবা? 20 নম্বরটা আমরা লব্ধির সূত্র জানিয়ে যে না, একক ভেক্টর এবং পি ভেক্টর ওই কি করবা জানো? এই দেখো পি ভেক্টর ওই যে ইসে করছিলাম না সেটাতে, ওটা অন দেওয়া ছিল। পি ভেক্টরের মান কত? তোমার হচ্ছে √2। আচ্ছা একক ভেক্টর বলছে, সরি একক ভেক্টর বলছে, তাইলে এটা হচ্ছে 1 হবে। আবার কিউ ভেক্টরের মান কত হবে? তাইলে এটা কত হবে? 1 হবে। আর আর এর মানের জায়গায় কি বলবা? আর এর মানের জায়গায় হচ্ছে √2 না, ওইটার মানে লব্ধি কি? লব্ধি তো হবে আর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো ওইটার মানই তো দেওয়া আছে তোমার √2। তাইলে আমরা যে সূত্র জানি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, আর এর মান ওই যে বসাইলে একেবারে স্কোয়ার করলে 2 হয়। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু পি কিউ মানে হচ্ছে 1 ইন্টু কি কজ আলফা। তাইলে কজ আলফা কত হয় এখানে ক্যালকুলেশন করলে? আলফা ইকুয়াল টু এই যে এখানে কত 1 প্লাস 1 2 2 মাইনাস 2 0 0/2 মানে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 0। তো আলফা ইকুয়াল টু কজ ইনভার্স যদি 0 দাও, দেখি কজ ইনভার্স 0 90 হয়, তাহলে কজ 0 হয়, বা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 0 মানে হচ্ছে আলফার মান কত? আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। শেষ। কিন্তু সেট এতে যেটা ছিল এমসিকিউ সেট এতে, ওখানে পি ভেক্টরের মানে আমরা 1 ধরছিলাম, কিউ ভেক্টর মানে 1 ধরছিলাম, তারপর কিন্তু ওইভাবেই করছি, কিন্তু একটু ঘুরাই দিয়েছে এইটা আবার। 21 নম্বরে কি বলছে যে 20 কিলোমিটার পার আওয়ার বেগের নৌকা 4 কিলোমিটার প্রশস্ত নদীর সর্বনিম্ন সময় পার হয়, তাইলে সর্বনিম্ন সময় কত? এই রকমের যদি ম্যাথ সর্বনিম্ন সময়ের পাও, কোনো কথা নাই,
টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি। ডি এর মান কত 4 কিলোমিটার, তাহলে 4 বসাবা, আর ভি এর মান যেহেতু হচ্ছে তোমার এটা কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার দাও, কনভার্সেশন করার দরকার নেই, একটু কাটাকাটি করলে আসবে 0.2 আওয়ার, অ্যান্সার আওয়ারে বের হবে। শেষ। 22 নম্বরে বলছে যে 4 মিটার পার সেকেন্ড বেগে পরন্ত বৃষ্টিতে কোনো ব্যক্তি কত বেগে হাঁটলে ছাতা উল্লম্বের সাথে 36.87 ডিগ্রি কোণে ধরতে হবে। এবার কোণ দেওয়া আছে, কিন্তু সেট এতে কিন্তু কোণ দেওয়া ছিল না। তো 22 নম্বর কিভাবে করবো আমি এখানে লিখে দিই। tan 36.87 ডিগ্রি এইটা ইকুয়াল টু ভি পারসন ডিভাইডেড বাই হচ্ছে 4। তাইলে ক্যালকুলেশন করবা ভি পারসন, এটা যদি ক্যালকুলেশন করবো তাহলে ফাইনাল আনসার আমাদের হবে 3 ms ইনভার্স 1। এবার এইভাবে ক্যালকুলেশন করবা। 23 নম্বর বলছে এই ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া, ভেক্টর দেওয়া পরস্পর সমান্তরাল হলে এর মান কত। সমান্তরাল হলে তো ডট গুণফল হবে না, তখন হচ্ছে সহগের অনুপাত সমান হবে। তাহলে সহগের অনুপাত 3/1 মাইনাস এ ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কত 6 ডিভাইডেড বাই 2, সহগের অনুপাত সমান। এখান থেকে ক্যালকুলেশন করলে এর মান কত পাবা -12। শেষ। রম্বসের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই ইজি। 24 নাম্বার রম্বসের ক্ষেত্রফল নির্ণয় দেওয়া আছে, তাহলে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর করবা, আশা করি পারবা। এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবগুলো বসাবো। 5 -7 2 3 -3 2। তো এখানে ক্যালকুলেশন করবা, যদি মাইনাস দিয়ে ধরো তাহলে এইভাবে, আর যদি প্লাস দিয়ে ধরো তাহলে উল্টো হবে। তো এইভাবে যদি ক্যালকুলেশন করো -8 এ ক্যাপ -4 জে ক্যাপ +6 কে ক্যাপ, রুট করে মানটা বের করবা। মান বের করলে আসে 2√29 বর্গ একক। শেষ। 24। 25-এ যাই। বলছে যে ডেল ডট ভি, এখানে নিচে কোনটি সঠিক নয়। এই যে এইটা সঠিক নয়, কারণ কি? কারণ কি বলো? কারণ হচ্ছে এই যে এইটা এইটা একটি কিন্তু অপারেটর, এটা একটি অপারেটর, এই কারণে এটা কিন্তু সঠিক নয়। বাকি ফরমেশনগুলো ঠিকভাবে উঠে নাই, এইটাই হবে অ্যান্সার 25 নাম্বার। 26 নাম্বার কি বলছে যে যদি এ ভেক্টর একটি ভেক্টর পেয়েছে এবং এর মান মিটার টু m⁴ হয়, তবে ডেল ডট ভি ডট এ রাশির একক কি? তো একক কি দেখো এইটা 26 নম্বরে, এই যে ডেল এর একক আমরা জানি, এর মনে রাখো মিটার ইনভার্স, এটার একক হচ্ছে মিটার ইনভার্স। তো দুইবার যদি অপারেট করি, দুইবার অপারেট করলে কি হবে? একক হবে m⁴ ইন্টু m ইনভার্স ইন্টু m ইনভার্স। মানে মেন কথা হচ্ছে এই যে এখানে আছে, এখানে মানগুলো তোমার বসাতে হবে দুইবার অপারেট করে। এটা যদি করো তাইলে কাটাকাটি দিয়ে তোমার হচ্ছে ওখানে 1/m² হবে, আর m⁴, তাহলে ফাইনাল আনসার হবে m²। তো ডিটেলসে কইরো। নিচের কোনটি স্কেলার রাশি? এটা সবাই জানো যে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স যদি স্কেলার রাশি হয়, তড়িৎ বিভব কি? একটা স্কেলার কোয়ান্টিটি। xy সমতলে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরের দৈর্ঘ্য কত একক? xy সমতলে কোনটা 0? xy সমতলে হচ্ছে z0, xy সমতলে কিন্তু z0। তো z যদি 0 হয় তাহলে দৈর্ঘ্য আমরা কি করব? √5² প্লাস 3² করবো, যেটার বাদ 25 আর 9 কত? √34। শেষ। xy সমতলে বলে সরাসরি কে ভেক্টরের এটা বাদ দিয়ে দেবা। যদি xy সমতলে কে বাদ। তারপর বলছে 29 আমার 3 নিউটন 5 নিউটন 7 নিউটন মানে তিনটি বল একটি ব্লকের উপর ক্রিয়া করে ব্লকটিকে স্থির রেখেছে, তাহলে ক্ষুদ্রতম বল দুটির মধ্যবর্তী কোণ কত? ক্ষুদ্রতম বল দুটির মধ্যবর্তী কোণ চাইছে না, দেখো তাহলে বৃহত্তম বল কোনটা? 7, তাহলে 7² করবো একবারে 29। 7² মানে লব দিয়ে স্কয়ার ইকুয়াল টু কি করবা? 3² প্লাস 5² প্লাস 2 × 3 × 5 × cos আলফা।
এখান থেকে সিম্পলিফাই করবা, তাহলে আলফার মান আসবে 60 ডিগ্রি। শেষ। 30 নম্বর বলছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরটির দিকে একক ভেক্টরের মান কত। এখানে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ভেক্টরের দিকে একক ভেক্টরের মান কত। আচ্ছা, এখানে একটা শর্টকাট হয়ে আমি বলি, যদি কখনো একক ভেক্টর তবে অ্যান্সার সর্বদা 1 হবে। ভাই একক ভেক্টর বললি এত কিছু ক্যালকুলেশন ভেক্টর দিকে ভয় পেয়েও না, ডিরেক্ট অন দিয়ে দেওয়া, কারণ একক ভেক্টর মানে হচ্ছে 1। 31 নম্বর কি বলছে যে একটা কোনো বিন্দুতে প্রতি অক্ষ বরাবর ই এর উপাংশ ওই এবং ওই বিন্দুর স্থানাঙ্কের সমান হয়, ই এর উপাংশ ওই বিন্দুর স্থানাঙ্কের সমান হয়, তবে ওই বিন্দুতে ই এর ডাইভারজেন্স করো। ই মানে কি প্রাবল্য। তো ই এর ডাইভারজেন্স খুবই একটা কনসেপচুয়াল প্রশ্ন। দেখো আমরা জানি ই ভেক্টর ইকুয়াল টু হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হলো। এখন ডাইভারজেন্স অফ ই ভেক্টর চাইছে, তো এটাকে আমরা কি করব, ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড, মানে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করবো, ওয়াই এর সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করবো, জেড এর সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করবো। এক্স এর সাপেক্ষে করলে হয় 1, ওয়াই এর সাপেক্ষে করলে হয় 1, জেড এর সাপেক্ষে করলে হয় 1। দ্যাট মিন্স আমার অ্যান্সার কত 3। বলছে দুটি বলের সর্বোচ্চ সর্বনিম্ন বলের লব্ধি যথাক্রমে 8 ও 2, বল দুটি লম্বভাবে ক্রিয়া করলে যে লব্ধি হয় তার বর্গ কত। তাইলে আমি 32-এ পি প্লাস কিউ ইকুয়াল টু কত 8 যোগফল, পি মাইনাস কিউ ইকুয়াল টু কি হবে 2 হবে বিয়োগফল হইলো। দুইটা সলভ করলে যোগ বিয়োগ করলে পি এর মান পাবো 5, কিউ এর মান কত পাবো 3 পাবো। পাইছি। লম্ব অবস্থায় মনে রাখবো সবসময়, লম্ব অবস্থায় সবসময় ব্যবহার করবা যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করে দিবা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করে দিবা। পি স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার, কিউ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। 16 অন্যায় কত 34, আর বর্গ চাইছে না, এই জন্য এটা করলাম। চিত্রে ফ্লাক্সের অবস্থা নির্দেশ করে কি। আচ্ছা চিত্রটা উঠে নাই, সরি। তো চিত্রটা ও এখানে তো আর একটা শর্টকাট ছিল, ওয়েট, এখানে শর্টকাট এমসিকিউ সেটাইতে দেখাইছে, দেখো শর্টকাট আর একটা আছে, 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এইভাবেও করতে পারো ম্যাথটা, এই 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 ফর্মুলা দিয়েও করো। আর এখানে তোমার হচ্ছে চিত্রটা কিভাবে ছিল, মানে ভেতরের দিকে নির্দেশ করে, ভেতরের দিকে ফ্লাক্স নেই, তাহলে ভেতরের দিকে নির্দেশ করে কিন্তু আয়তন বাড়ে ঘনত্ব কমে। তাহলে ফ্লাক্স কোথায় নির্দেশ করবে, সেটাইতে কিন্তু বাইরের দিকে ছিল, এটা কিন্তু ভেতরের দিকে নির্দেশ করে ফ্লাক্স। তাহলে কি হয়, তখন আয়তন বাড়ে ঘনত্ব কমে। 34-এ যাই। বলছে এক্সওয়াই তলের তল ভেক্টর কোনটি। আচ্ছা এক্সওয়াই তলের তল ভেক্টর হবে জ্যামিতিক নিয়ম অনুযায়ী কি জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ বরাবর যদি হয় তাহলে জেড অক্ষে কি থাকে, তোমার কিকাপ থাকে, কিকাপ থাকে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে এক্সওয়াই তলের তল ভেক্টর কোনটি। তো তল ভেক্টর যেহেতু চাইছে, আচ্ছা এখানে তো কিকাপ, এটা তো অ্যান্সার কিকাপ হওয়ার কথা, এটা তো কে ক্যাপ হওয়ার কথা, কিন্তু এক্স ওয়াই তলের তল ভেক্টর কোনটি। তো তল ভেক্টর তো কে ক্যাপ হওয়ার কথা ছিল, তো এখানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ কেন দেবো এটা বুঝতেছি না, হওয়ার কথা ছিল কে ক্যাপ। তোমরা একটু দেখো এটা সলভ, বুঝাই দেবো, সমস্যা নেই। 35 নম্বরে কি বলছে যে কক্ষ তাপমাত্রায় সমুদ্রের পানিতে ক্যালসিয়াম ক্লোরাইড লবণের দ্রাব্যতা দেওয়া আছে এবং এত মোল পার লিটার দেওয়া আছে, 1 লিটার সমুদ্রের পানি থেকে কি পরিমাণ খাবার লবণ উৎপাদিত হবে। ওই যে সেট এতে করাইছিলাম না, ওইটা একটু বিকল্প, এটা দেখো যে কিভাবে করাইছিলাম। 35 নম্বরটা আমি তারপর একটু শর্টে করাই দিই। কি করবা যে দেখো 1000 ml মোল বের করব, 1000 ml মোল বের করব, তাহলে 0.65 দেওয়া ছিল না, 0.65 ইন্টু 1000 ডিভাইড বাই নিচে কত, নিচে কিন্তু ছিল 100। আচ্ছা
100 যদি হয় এটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের আসে 6.5 মোল, 6.5 মোল। এখন ভর বের করব, এম 6.5 ইন্টু আণবিক ভর দ্বারা গুণ করতে হবে না, ক্যালসিয়াম ক্লোরাইড আণবিক ভর কত 111, CaCl2 এর এম কত 111, তাহলে 6.5 ইন্টু 111 যদি করি 721.5 গ্রাম। শেষ। 36 নম্বরে কি বলছে, প্রমাণ দ্রবণের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ধারণে নির্দেশক হিসেবে কোনটি কাজ করে? আরে এটা তো সহজ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 স্বয়ং নির্দেশক হিসেবে কাজ করে। তাহলে অলওয়েজ মনে রাখো যে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্বয়ং নির্দেশক হিসেবে কাজ করে, স্বয়ং মানে নিজে নির্দেশক হিসাবে কাজ। 37 যাও। বলছে 1 লিটার আয়তনের H2SO দ্রবণে 98 গ্রাম H2SO দ্রবীভূত আছে, ওই দ্রবণের 50 ml 10% Na2CO3 দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ Na2CO3 দ্রবণের প্রয়োজন? দেখো এই যে পরিমাণগত রসায়নের ম্যাথ, এইসব ম্যাথ কিন্তু আমাদের টিচাররা কলেজে ঐকিক নিয়মে অনেক কাহিনী করে করাইতো। পরিমাণগত রসায়নের ম্যাথ তোমরা করবা, এখন MCQ যেহেতু আসবে শুধুমাত্র ঢাবি ব্যতীত আমি বলবো প্রত্যেকটা জায়গায় তোমরা শর্টকাট ইউজ করবা। অনেক শর্টকাট আছে, ধরো পার্সেন্টেজ 21% দেওয়া আছে, ওইটাকে বললো যে এস এর মান বের করো, তুমি 10x/m করে দিবা, যেটা দেওয়া থাকবে ওটা আণবিক ভর দ্বারা গুণ মানে আণবিক ভর দ্বারা ভাগ করবা, এক্স এর জায়গায় ওইটা বসাই দিবা। তারপর স্টয়কিওমেট্রি রুল ইউজ করবা, এই যে মূল সংখ্যা দ্বারা ভাগ করবা যার যা নিজের। তারপর তোমরা ইউজ করবা n=m/m, x/na, সব হচ্ছে শর্টে করার ট্রাই করবে, এগুলো হচ্ছে একটা খাতায় একসাথে করবা। তুল্য সংখ্যাগুলো মুখস্থ করবা, KMnO4 এর 5, তারপর অক্সালিক অ্যাসিডের NaCl2, এরকমের যেগুলো আছে এগুলোর হচ্ছে তুল্য সংখ্যা মুখস্থ করবা। এই গেল। আর যেগুলো আছে যেমন E1 S1 V1 এক পাশে ঘুরে ঘুরে যে এক লাইনে করা যায় ওগুলো শিখবা, কারণ পরিমাণগত রসায়নে শর্টকাট ছাড়া তোমার কোনো ওয়ে নাই। বুয়েট সিকের ওয়েটে যারা প্রিপারেশন নিতেছো তোমাদের হচ্ছে পরিমাণগত রসায়ন এগুলো কিন্তু খুব ফাস্ট করতে হবে, কারণ এগুলোই হচ্ছে গেম চেঞ্জার। কেমিস্ট্রি কিন্তু অলওয়েজ গেম চেঞ্জার বলে, তো এই জন্য হচ্ছে পরিমাণগত রসায়নের শর্টকাটগুলো শিখে রাখবা। সরি বলার জন্য। আচ্ছা 37 নম্বরটা, প্রশমিত করতে কি পরিমাণ Na2CO3 দ্রবণ প্রয়োজন? আচ্ছা তাইলে ফার্স্টে একটু আমি যেটা বলছি দেখো 10% Na2CO3 বলা আছে না, তো 10% Na2CO3 বা যাই বলা থাকুক তোমার একটা শর্টকাট হচ্ছে 10x/m, শেষ। 10x/m, এবং এই শর্টকাট ইউজ করলে আমাদের কি বের হবে, এস বের হবে। তাহলে 10 ইন্টু x এর মান কত, x এর মান হচ্ছে 10। আচ্ছা 10 ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর, Na2CO3 আণবিক ভর হচ্ছে 106, করো ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবা 0.94, এবং এটা কি মোলার। আচ্ছা এরপর দেখো শর্টকাটে আমরা করব EVS অ্যাসিড ইকুয়ালস টু EVS বেস, এটাকে আমরা স্টয়কিওমেট্রি বলি। আচ্ছা তো ই এর তুল্য সংখ্যা আমরা ফার্স্টে H2SO এর তুল্য সংখ্যা 2, ভি এর মানটা বসাবা, কত দেওয়া আছে 50, তারপর হচ্ছে এস এর মান বসাবা, এস এর মান হচ্ছে 1 ইকুয়ালস টু, তারপর ই KMnO4, তো ওখানে ওইটা হচ্ছে তোমার হবে 2 ইন্টু যেটা সেমই ভি ইন্টু এস এর মান বসাবা 0. যেটা বের করছি আমরা 94, 0.94। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে ফাইনালি যেটা বের হবে সেটা হচ্ছে এই যে ভি এর মানটা না, ভি এর মানটা হচ্ছে 53 ml বের হবে। আমার কথা হচ্ছে তুল্য সংখ্যা তুমি এই দুই পাশে এটা ধরবা, একটু কষ্ট করে 10x/m দিয়ে এখানে Na2CO3 এস এর মানটা আমরা বের করবো। তাহলে এই যে Na2CO3 এইটা কিন্তু কি একটা বেজ না, বেজেরটা করবা এইভাবে বসাবা, আর এইটা কি H2SO, এটা কিন্তু অ্যাসিড, এটা কিন্তু অ্যাসিড। তো এটা খেয়াল রাখো, এবং হচ্ছে ওইটা যে মানে যদি লিটারে দেওয়া থাকে অবশ্যই মিলিলিটারে নিতে হবে, এবং 1 লিটার আয়তন দেওয়া আছে, এবং ওই দ্রবণের 50 ml, ওই দ্রবণের 50 ml, তাহলে এখানে কিন্তু তোমার হচ্ছে 50 বসাইতে হবে, এটা খেয়াল রাখো। আবার ভুলে 1 লিটার মাইরে দিও না, বা 1000 ml মাইরে দিও না, সমস্যা নাই, তাহলে 50 ml বসাইতে হবে, কারণ এটা এমএলএ দেওয়া। তো এটা ক্যালকুলেশন করে তোমাদের 53 আসবে, আর যদি না আসে তাহলে একটু ঘুরেই করো, সমস্যা নেই, হবে। তারপরে 190 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায়, ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে? 30। দেখো এইভাবে লিখবা যে 190
90 গ্রাম H2 হতে উৎপন্ন O2 কিভাবে হিসাব করবে দেখো, 190 ইন্টু 32 ডিভাইডেড বাই 432 এম, এবং আণবিক ভর দ্বারা হচ্ছে করতে হবে। তারপর এখানে হচ্ছে তোমাদের কত হয়, 14.07 গ্রাম। তাহলে প্রয়োজনীয়, তোমাদের শর্টে করতেছি, তোমরা একটু ডিটেলসে করার জন্য আমার এমসিকিউ সেট এটা দেখো, ওখানে বড় করে করা যাচ্ছে। তাহলে প্রয়োজনীয় KClO3 কি হবে, 245.2 ডিভাইডেড বাই 96 ইন্টু 14.07 যেটা বেরিয়েছে সেটা আমাদের গুণ করতে হবে। গুণ করলে আমাদের ফাইনাল আনসার আসে 35.94। আমি কিন্তু ঐকিক নিয়মটা অনেক শর্টে করছি, এখানে কোনটা কি আছে, আণবিক ভর অনেক বিষয় টিষয় আছে, এখানে সবই দেওয়া আছে, তোমরা একটু একটু ভাইঙা ডিটেলসে করে করবা, আমি শর্টে করে দিলাম। 39 নম্বর বলছে K2Cr2O7 HCl প্লাস KY CrCl থেকে KCl প্লাস H2 প্লাস I2 এই বিক্রিয়ায় সমতাকৃত সমীকরণে KCl এর সহগ কত হবে যখন KI এর সহগ 12। এই যে বললাম না সহগের যে ট্রান্সফরমেশন, এটা মনে রাখবা। তো সমতাকৃত সমীকরণে 6KI এর সাথে 8KCl থাকে, এটা মনে রাখো। তাইলে 12KI হলে KCl কত হবে, 16 হবে। আশা করি বুঝো নাই। শর্টকাটে আমি দেখো, এটার জন্য পেজ নেওয়া দরকার নাই, আমি এখানে লিখে দিই। এটা কিন্তু 39। আচ্ছা 39 দেখো শর্টকাটে KI ইজ প্রপোর্শনাল KCl, মানে এর অনুপাত দেখো 6:8 হবে, 6:8 হবে। যদি এটা আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে, 3:4 হবে। এখন KI এর মান তোমাকে বলে দিছে কত, 12। তাইলে KCl কত হবে বলো, KCl হবে 12 ইন্টু 4/3, মানে কত, 16। এভাবে করবা। এখন এই যে 6 আর 8 কই থেকে আসলে বলো, আমি বললাম কি সমতাকৃত সমীকরণে 6KI এর থাকে অলওয়েজ, 6KI এর সাথে অলওয়েজ কি থাকে, 8KCl থাকে। তাহলে এটা মনে রাখো যে সমতাকৃত সমীকরণে 6KI এর সাথে অলওয়েজ কি থাকে, 8KCl থাকে, 8KCl থাকে। তারপর এবার শর্টে সলভ করা। 40 নাম্বার বলছে যে 65 ml কপার সালফেট যখন অতিরিক্ত KI যোগ করে বিমুক্ত I2 কে টাইট্রেট করতে 55 ml Na2H2O3 দ্রবণ প্রয়োজন। Na2H2 দ্রবণের ঘনমাত্রা কত, কপার 2+ এর আয়নের পরিমাপ দেওয়া আছে। তো এটা একবারে শর্টে করবা, ওই দরকার নাই। 1 মোল Na2H2O3 ইকুইভ্যালেন্ট 1 মোল কপার 2+। এটা কিভাবে আসে, ওই যে তোমার স্টয়কিওমেট্রি দিয়ে আমরা ডিরেক্ট লিখতে পারি। আচ্ছা তাইলে 55 ডিভাইডেড বাই, এই যে Na2H2 কত, 55 ডিভাইডেড বাই কি হবে, 1000 ইন্টু এস ইকুইভ্যালেন্ট কি হবে তোমার আছে 1 মোল কপার, কত আছে, 1 মোল কপার 2+। তাইলে প্রথমটাই আমাদের কত দেওয়া ছিল, 55 ml। 55 ml যদি থাকে এখানে, তাইলে আমাদের এখানে 1 মোল কপার 2+ না, তাইলে আছে কত গ্রাম, 0.43, 0.43 ডিভাইডেড বাই 63.5 নিতে হবে কিন্তু। তো এখান থেকে আমাদের এস এর মানটা বের হবে কত আসবে, 0.12 মোলার। এইভাবে তো করলাম। তোমরা চাইলে অন্যভাবে ঐকিক নিয়ম করেও করতে পারো, NaCO2+ বের করে ওই যে 1 মোল থেকে এত হয়, সুতরাং এত থেকে
হবে। এভাবে করতে পারো। আর একটা শর্টে করা যায়, এটাই অনেক ভালো শর্টকাট। আর একটা শর্টে করতে পারো, এস ইকুয়ালস টু ডাব্লু ইন্টু 1000, ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি। দেখো কিভাবে করে, ডাব্লুর মান কত, ডাব্লুর মান আমরা হচ্ছে যে যেটা দেওয়া আছে ওটাকে 0.43 ইন্টু 1000 ডিভাইডেড বাই এর মান কত, 55 ml না, আচ্ছা ঠিক আছে, তাইলে আমার হচ্ছে 63.5 ইন্টু ভি এর মান কত, 55। আণবিক ভর বসাবা, ভি এর মান বসাবা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো এইটা আমাদের কত আসে, 0.123, সেম 0.123। এভাবে চাইলে করতে পারো। 40 গেল 41। বাংলাদেশে প্রতিটি মানুষ যদি তাদের তৈরি জৈব বর্জ্য থেকে প্রতিদিন 1900 অণু গ্যাস ইথেন গ্যাস উৎপন্ন হওয়ার জন্য দায়ী হয়, তবে বাংলাদেশে প্রতিদিন কি পরিমাণ ইথেন গ্যাস উৎপন্ন হয়? বাংলাদেশ জনসংখ্যা 18 কোটি ধরা যেতে পারে। তো এখানে মূলত হচ্ছে অনুসংখ্যা চাইছে, এখানে মূলত আমাদের কি চাইছে, অনুসংখ্যা। অনুসংখ্যা যদি চাই তাইলে এভাবে লিখবা, অনুসংখ্যা 1900, তাইলে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7, মানে 18 করে না, 10 টু দি পাওয়ার 7। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা আসে 3.42 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এখন ভর বের করতে হবে না, ভর ডাব্লিউ ইকুয়াল টু ওই যে 3.42 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এটা উপরে থাকবে, নিচে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে দেবো, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো আমাদের এখানে একটা 30 গুণ করতে হবে। 30 গুণ করতে হবে কেন? কারণ তোমার দেখো এখানে ইথেন গ্যাস বলছে না। এরপর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 1.704 ইন্টু 10 টু দি পাওয়ার -11 গ্রাম। এটাই ফাইনাল অ্যান্সার। 42-এ বলছে 45 গ্রাম পটাশিয়াম আয়োডাইড সম্পূর্ণ জারিত করতে লঘু H2S উপর মিশ্রিত কত গ্রাম KMnO4 প্রয়োজন? এটা স্টয়কিওমেট্রি দিয়ে করে ফেলবা। ঠিক আছে, কি পটাশিয়াম আয়োডাইড দেওয়া আছে KI, আর ওখানে জারি দেওয়া আছে লঘু H2S উপর মিশ্রিত কত গ্রাম KMnO4 প্রয়োজন। তো এইভাবে করবা, E ইন্টু N অফ KI ইকুয়ালস টু E ইন্টু N KMnO4। তাইলে তোমার এখানে তুল্য সংখ্যা 1 ইন্টু এনটা বের করবা, মানে মূল সংখ্যা কত হবে, 45 ডিভাইডেড বাই আণবিক ভর দ্বারা ভাগ করবা 166 ইকুয়ালস টু KMnO4 এর তুল্য সংখ্যা 5 ইন্টু তোমার হচ্ছে ওখানে আমাদের কি বের হচ্ছে, কত গ্রাম প্রয়োজন না, কত গ্রাম প্রয়োজন এটাই তো চাইছে। তাইলে কি হবে, এই গ্রামে যদি আমরা ডাব্লু বলি, ডাব্লু ডিভাইডেড বাই কি হবে, 158 KMnO4 এর 158। এখান থেকে ফাইনালি আমাদের কি বের করতে হবে, ডাব্লু বের হবে 8.56 গ্রাম। স্টয়কিওমেট্রি দিয়ে করে ফেলবা। 43 নাম্বার সেম 5.5 গ্রাম অ্যালুমিনিয়াম ও 3.3 গ্রাম ক্লোরিন Cl2 এর মিশ্রণ দ্রবণকে উত্তপ্ত করা হলে উত্তপ্ত AlCH3 এর পরিমাণ কত? আবার কোনো কথা নাই এখানে। 43-এ দেখো কিভাবে করি, এন অফ অ্যালুমিনিয়াম কি করবা, এম ডিভাইডেড বাই এম অ্যালুমিনিয়ামের করলে একবার আমি করলাম 0.204 করছি। এন অফ Cl2 বের করবা, এন অফ Cl2 কি দেওয়া 3.3 গ্রাম, ওইটাকে ওর আণবিক ভর দ্বারা ভাগ করবা, করার পর তোমার এখানে মূল সংখ্যা আসবে 0.046 আসলো। এখন এখানে লিমিটিং বিক্রিয়ক কে, লিমিটিং বিক্রিয়ক কিন্তু Cl2। লিমিটিং বিক্রিয়ক মানে কি, যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে কে শেষ হবে আগে, এখন সময় কিন্তু কম লাগবে, 0.04 আগে নিয়ে শেষ হবে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক এখানে কে, Cl2 হইলো Cl2। তাহলে ফাইনালি আমরা এন অফ AlCl3 এটা বের করব, 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 0.046 একবারে করে দিছি। তাহলে ফাইনাল অ্যান্সার হবে 0.031 মোল।
আশা করি বুঝতে পারছো। একটু ঐহিক নামে করলে এই যে 2/3 কিন্তু ঐহিক নামে একটু করবা, করলে চলে আসবে। তারপর বলছে Na2H2O3 সালফারের গড় জারণ সংখ্যা কত, যার সংখ্যা বের করবো তার এক্স ধরে নেব। তো এত কিছু করার দরকার নাই, মনে রাখবা যে Na2H2O3 এ দুই ধরনের সালফারের প্রকৃত জারণ সংখ্যা পাওয়া যায়। Na2H2O3 তে দুই ধরনের সালফারের একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে কি +6। তাহলে এখানে বলছে গড় জারণ, গড় জারণ যদি করো তাহলে 6 - 2 মানে কত, 4, 4/2 কত, মানে গড় মানে 6 - 2 / 2, 4/2, দ্যাট মিনস কত, +2। ট্রিকি কোশ্চেন। 45 মানে 10% W/W NaOH জল জীবনে NaOH পানির মোল ভগ্নাংশ কত। ও বাবা, এখানে কিন্তু W/V দিলে আমরা 10x / সরাসরি এম করতাম, কিন্তু এখানে W/W, W/W মানে কি জানো, এখানে হচ্ছে 10 গ্রামে 100 গ্রাম NaOH আছে, 10 গ্রামে 100 গ্রাম NaOH, আর ভি থাকলে 10 গ্রামে 100, মানে 100 ml 10 গ্রাম NaOH আছে। তো পানির মোল ভগ্নাংশ কত হবে, এটা একটা সূত্র আছে শর্টকাটের, আমি একবার করে দিই, দেখো x অফ NaOH ইকুয়াল টু 10/40 করবা, করার পর নিচে দিবা 10/40 প্লাস 90/18, তারপরে তাইলে ফাইনাল অ্যান্সার হবে 0.0476। এরপর এফ অফ H2O না, পানি চাইছে না, তাইলে 1 থেকে এটা মাইনাস করবা, 0.0476, কত আসে 0.9524। মানে মেইন কথা হচ্ছে কি, এই যে তোমার 100 ml না, তো 100 ml যদি তুমি কনসিডার করো তাইলে হচ্ছে এখানে 100 থেকে 10 মাইনাস তো 90 থাকে, ওখানে আবার H2O, তো H2ওর আণবিক ভর কত 18, ওই 18 দ্বারা আমরা ওটাকে হচ্ছে ভাগ করছি, মানে H2O এইটা হচ্ছে তো 100 ml থাকে না, তো 100 ml থাকে, এখানে তো 10 অলরেডি আছে, 100 থেকে মাইনাস করলে হয় 90, আর নিচে H2ওর আণবিক ভর হচ্ছে 18, আর এইটা কোনটা, এটা হচ্ছে যেটা NaOH 10/40, আর 10/40 উপরে দিবা, শেষ। ফাইনাল কি করবা, গ্রাম বলছে না, 1 থেকে এটা মাইনাস করে দেবা, এভাবে করবা, ম্যাথ হয়ে যাবে। তো এক্স অফ NaOH দেখো একটা আসে 0.04, আর একটা চাইছে কি এক্স অফ H2 এর মূল ভগ্নাংশ, তো ওইটা হবে পরেরটা। আশা করি বুঝতে পারছো। 46 একই সাথে জারক বিজোড় নিচের কোনটি, সবাই পারো, H2SO2 একই সাথে জারক ও বিজারক হিসেবে কাজ করে, জারক ও বিজারক হিসেবে কাজ করে। 2PbNO3 2PbO প্লাস 4N2 প্লাস O2, এটি কি ধরনের বিক্রিয়া, এইটা হচ্ছে কি অটো রেডক্স, মানে শতজারণ বিক্রিয়া, বা অটো রেডক্স বলতে পারো, অটো রেডক্স। 48 নম্বর কি বলছে, এস অফ ওএইচ মাইনাস প্লাস এস অফ 2 মাইনাস H2O3 2 মাইনাস এর সমতাকৃত সমীকরণ কোনটি। তো এর সমতাকৃত সমীকরণ তোমরা একটু মুখস্থ করলে ভালো হয়, এখানে বোঝার কিছু নাই। এমসিকিউ সেট এতে বলছিলাম যে সব কিন্তু এক্সচেঞ্জ হয়, ওইটা মনে রাখো, যে দেখো এখানে 4 আর H2 তে কত আসছে, 2 আসছে, আর এখানে কত 6, 6 আর 2, এটা কিন্তু এক্সচেঞ্জ হবে। তো এক্সচেঞ্জ হবে যদি বলি শর্টকাট তো না, আলটিমেটলি তোমার তো মুখস্থই করতে হবে। তো এই সমতাকৃত সমীকরণ তোমার হবে, এই জায়গায় লিখে দিই, 8s প্লাস ওএইচ মাইনাস, এখানে হবে 8s প্লাস 12 ওএইচ মাইনাস ইকুয়ালস টু, ওই পাশে হবে 4s2 মাইনাস প্লাস 2s2O3 2 মাইনাস প্লাস হবে 6s2O, হ্যাঁ 6s2, এটা হচ্ছে সমতাকৃত সমীকরণ। তো অ্যান্সার কোনটা দেওয়া, অ্যান্সার এখানে কিন্তু 3s2 দেওয়া, 4s প্লাস, এটা তো এইটা হওয়ার কথা 48 নম্বরে, 8s হওয়ার কথা, 8s প্লাস 12os প্লাস 4s2 মাইনাস, হ্যাঁ এইটা হওয়ার কথা দেওয়া, এটা কেন দেওয়া বুঝতেছি না, এটা দেখো
49 নম্বর বলছে 0.20 গ্রাম হাইড্রোজেনের মধ্যে কয়টি হাইড্রোজেন অণু থাকে। আচ্ছা, তো 49 নম্বরে কয়টি হাইড্রোজেন অণু থাকে চাইছে। তো অণু সংখ্যা আমি একবারে শর্টে করে দিই। অণু সংখ্যা 0.20 ডিভাইডেড বাই 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻³ হাইড্রোজেন অণু কয়টা? দুইটা। তার আণবিক ভর কত? 2। ওইটা দ্বারা ওটা ভাগ করবা এবং অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করবা। না বুঝলে এটা মনে রাখবে, m ডিভাইডেড বাই m ইকুয়াল টু x ডিভাইডেড বাই na ইকুয়ালস টু v ডিভাইডেড বাই 22.4 ইকুয়ালস টু vstp ডিভাইডেড বাই 24 পয়েন্ট সামথিং, মানে 4 এরকম কিছু একটা। এইটা শর্টকাট। এইটা যদি না বুঝো কেমনে করছে শর্টে, এইভাবে ফর্মুলা ফেলাই করছে। 50 নম্বরে কি বলছে যে 100 সেন্টিমিটার কিউব। এই শর্টকাটে আর অন্যভাবে মনে রাখতে পারো যে 2 গ্রাম H2O তে থাকে 6.0×10⁻23 তাহলে 0.2 গ্রাম মানে কত? 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগে থাকবে একটা পাওয়ার কম। কত? 6.02 × 10⁻22। খুবই একটা বেসিক কোয়েশ্চেন, ঢাবিতে আসলেও আসতে পারে, বলা যায় না। দেখো, কোনো ক্যালকুলেশন ছাড়া শর্টে 2 গ্রাম H2O তে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 তাইলে 0.20 বলছে, মানে 0.2। এইটা কি 10 ভাগের 1 ভাগে, মানে 10 ভাগের 1 ভাগে থাকবে একটা পাওয়ার কম। একটা পাওয়ার কম মানে ছিল 2, এখন 0.2, তাইলে কি হবে? 10 ভাগের মানে একটা পাওয়ার কম হবে। একটা পাওয়ার কম হবে। একটা পাওয়ার কম হবে। তাইলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যাতে পাওয়ার কত ছিল? 23। তাহলে যেহেতু 23 থেকে একটা পাওয়ার কম হবে, তাহলে 6.02 ইন্টু 10⁻22 হবে। শোনো, এখানে যদি তোমার 2 গ্রাম 0.2 হয়ে, যদি 0.2 হইতো তাহলে কিন্তু দুইটা পাওয়ার কম, দুইটা পাওয়ার কম হলে কত হইতো? 21 হইতো। এটা মনে রেখে এভাবে কিন্তু হইতে পারে, মানে দাবিয়ে চাইলে এভাবে করলে করতে পারে। 50 নম্বর 100 সেন্টিমিটার কিউব ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, যেমন কি ডেসিমোলার দ্রবণে রূপান্তর করতে কত সেন্টিমিটার কিউব পানি যোগ করতে হবে। কোনো কথা নাই, 50-এ যাও। এভাবে V1S1 ইকুয়ালস টু কি হবে? V2S2 100 ইন্টু 1.15 ইকুয়ালস টু V2 ইন্টু S2। ডেসিমোলারে কত হয়? 0.1 হয়। ডেসিমোলারে কত হয়? 0.1 হয়। তাইলে এখান থেকে V2 মানটা আমাদের কত পাবো? V2 মানটা আমরা যদি ক্যালকুলেশন করি, একটু 100 দেখি। 100 ইন্টু 1.15 ভাগ হচ্ছে 0.1, 1150। 1150। তো যোগ করা পানি, এখন যোগ করছো না, তাহলে মাইনাস করতে হবে। 100 সেন্টিমিটার মানে 100 মিলিলিটার, সুতরাং যোগ করা পানি 1050 সেন্টিমিটার কিউব। তাহলে এটাই হচ্ছে 1050 সেন্টিমিটার কিউব। কয়েকটা এমসিকিউতে একটু ঝামেলা হয়েছে, মানে উত্তর যেটা দেওয়া ছিল ওইটা আমাদের মানে ক্যালকুলেশনের সাথে মিলতেছে না। তো এগুলো দেখো সলভগুলা। এরপর হচ্ছে এমসিকিউ সেট সি আছে, সেট ডি আছে, সবগুলো দিব, সমস্যা নেই। সিটা আলাদাভাবে দিব, ডিটা আলাদাভাবে দিব। সবগুলো কনসেপ্ট তো দেখতেই আসো, রিটেনও দিব, সমস্যা নাই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।